টেন্ডারে কোনটা গুরুত্বপূর্ণ, টাকা নাকি আইনি যোগ্যতা? একটা ভালো প্রাইস দিয়ে টেন্ডার পেলে কিংবা মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করলে কি তা টিকবে? কয়রার জলমহল টেন্ডার মামলায় হাইকোর্ট ঠিক এই প্রশ্নগুলোরই স্পষ্ট উত্তর দিয়েছে। আজকের ভিডিও থেকে আমরা সে বিষয়ে জানব। 2023 সালের 16 জানুয়ারি খুলনার কয়রা উপজেলা নির্বাহী অফিসার 1430 বঙ্গাব্দ থেকে 3 বছরের জন্য কয়রার একটা জলমহল ইজারা দেওয়ার জন্য টেন্ডার আহ্বান করে। ফেব্রুয়ারির 28 তারিখে পাটনিখালী পূর্বপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি ও পাটুলিয়া দশবাড়িয়া মৎস্যজীবী সমবায় সমিতি টেন্ডারে অংশগ্রহণ করে। তারপর উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি আবেদনপত্রগুলো যাচাই বাছাই করে এবং একই দিনে অর্থাৎ ফেব্রুয়ারির 28 তারিখে তাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেয় যে জলমহল ইজারা পাবে পাটনিখালী সমিতি। পরবর্তীতে মার্চের 23 তারিখে কার্যাদেশ জারি করে। পাটনিখালী সমিতিকে এপ্রিলের 6 তারিখের মধ্যে সমস্ত ইজারার টাকা জমা দিতে হবে এবং একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদনের মাধ্যমে জলমহলের দখল বুঝে নিতে হবে। মার্চের 28 তারিখে 3টি চালানের মাধ্যমে পাটনিখালী সমিতি ইজারার টাকা জমা দেয় এবং জলমহলের দখল নেয়। আবার অন্যদিকে আরেকজন আবেদনকারী দশবাড়িয়া সমিতি এই ব্যাপারটা মেনে নিতে পারে না। তারা জলমহল ব্যবস্থাপনা কমিটির 28 ফেব্রুয়ারির আদেশে অসন্তুষ্ট হয়ে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে একটা আপিল দায়ের করে, কিন্তু জেলা প্রশাসক জলমহল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তকেই বহাল রাখে এবং আপিলটি এপ্রিলের 12 তারিখে খারিজ করে দেন। দশবাড়িয়া সমিতি হাল ছাড়ে না। এরপর তারা খুলনার বিভাগীয় কমিশনারের কাছে আপিল করে। বিভাগীয় কমিশনার তদন্ত রিপোর্ট সহ সকল কাগজপত্র যাচাই বাছাই করে মে মাসের 8 তারিখে জেলা প্রশাসকের আদেশ বাতিল করে দেয় এবং জলমহল দশবাড়িয়া সমিতিকে ইজারা দেওয়ার নির্দেশ দেন। জলমহল নিয়ে বাড়তে থাকে উত্তেজনা। অন্য কোনো উপায় না পেয়ে পাটনিখালী সমিতি বিভাগীয় কমিশনারের আদেশকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে একটা রিট মামলা দায়ের করে। এরপর হাইকোর্ট রুল জারি করে যে কেন বিভাগীয় কমিশনারের আদেশ বাতিল করা হবে না এবং সেই সাথে বিভাগীয় কমিশনারের আদেশের সকল কার্যকারিতা স্থগিত করেন। এরপর দশবাড়িয়া সমিতি আদালতে পাটনিখালী সমিতির রিট আবেদনের বিরোধিতা করে। পাটনিখালী সমিতি বিভাগীয় কমিশনারের কাছে তাদের দাবির সপক্ষে কোনো আইনি ভিত্তি স্থাপন করতে পারেনি। তারা জলমহলের দখল হস্তান্তরের ব্যাপারে আদালতের কাছে মিথ্যা বলেছে, কারণ দখল হস্তান্তরকে সমর্থন করে এমন কোনো ডকুমেন্ট বা প্রমাণ তারা দেখাতে পারেনি। জলমহল ব্যবস্থাপনা নীতি অনুসারে নিকটতম আবেদনকারী ইজারা পাবার অগ্রাধিকার পাবে, যা যাচাই হয়েছিল উপজেলা সমবায় কর্মকর্তার মার্চের 2 তারিখের ইনকোয়ারি রিপোর্টে। কিন্তু তা বিবেচনা না করে তার আগেই জলমহল ব্যবস্থাপনা কমিটি পাটনিখালী সমিতিকে জলমহল ইজারা দেয়, যা আইনত বৈধ নয়। সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতিমালার 6 ধারায় বলা হয়েছে, এসি ল্যান্ডের অনুপস্থিতিতে উপজেলা মৎস্য কর্মকর্তা জলমহল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু জলমহল ব্যবস্থাপনা কমিটির মিটিং মিনিটসে দেখা যায় যে ইওনো একাই সভাপতি এবং সদস্য সচিবের দ্বৈত ভূমিকা পালন করে, যা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। যখন দশবাড়িয়া সমিতির আপিল জেলা প্রশাসকের কাছে বিচারাধীন ছিল, সে মুহূর্তে সরকার পাটনিখালী সমিতিকে ইজারার টাকা জমা দেওয়ার জন্য যে নোটিশ জারি করে তা আইন অনুসারে সঠিক ছিল না। জেলা প্রশাসকের কাছে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি রাজস্ব ডেপুটি কালেক্টর RDC এর নেতৃত্বে একটা 3 সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন তলব করে, যারা এপ্রিলের 10 তারিখে তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে বলা হয়েছে যে পাটনিখালী সমিতি থেকে দশবাড়িয়া সমিতি জলমহলের কাছাকাছি অবস্থিত, কিন্তু জেলা প্রশাসক প্রতিবেদনটি বিবেচনা করেননি। অথচ বিভাগীয় কমিশনার যথাযথভাবে তা বিবেচনা করে জলমহলটি দশবাড়িয়া সমিতিকে ইজারা দেওয়ার নির্দেশ দেন। দুপক্ষের শুনানির পর মহামান্য হাইকোর্ট এই রিটের সাথে সম্পৃক্ত মূল প্রশ্নের সম্মুখীন হন, তা হল বিভাগীয় কমিশনার দশবাড়িয়া সমিতিকে জলমহল ইজারা দেওয়ার যে আদেশ দিয়েছেন তা আইনসঙ্গত কিনা। এই প্রশ্নের উত্তর খুঁজতে মহামান্য হাইকোর্ট সবার আগে সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতিমালা ভালোভাবে পর্যবেক্ষণ করেন। এই নীতিমালার 5 অনুচ্ছেদ
অনুচ্ছেদের 4 ধারায় বলা আছে, জলমহলের ইজারা পেতে আবেদনকারী সমিতিকে প্রকৃত জেলে সমিতি হতে হবে এবং তাদের অবস্থান জলমহলের তীরে অথবা কাছাকাছি হতে হবে। উপজেলা সমবায় কর্মকর্তা তার ইনকোয়ারি রিপোর্ট প্রদান করে মার্চের 2 তারিখে। সেখানে উল্লেখ আছে 10বাড়িয়া সমিতি জলমহল থেকে 1.5 কিলোমিটার দূরে এবং পাটনিখালী সমিতি জলমহল থেকে 2.61 কিলোমিটার দূরে অবস্থিত। অথচ উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি সেই ইনকোয়ারি রিপোর্টকে কোনোভাবেই বিবেচনা না করেই তাদের মিটিংয়ে জলমহল ইজারা দেবার সিদ্ধান্ত নেয়, যা হাস্যকর, ভিত্তিহীন এবং আইন বহির্ভূত। তারপর জেলা প্রশাসকও এই বিষয়টা একদমই আমলে নেয়নি। তিনি জলমহল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত বহাল রেখে আইন বহির্ভূত কাজ করেছেন। কিন্তু বিভাগীয় কমিশনার এই ব্যাপারটা যথাযথভাবে উপলব্ধি করেছেন এবং সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছেছেন। তাই হাইকোর্ট বিভাগীয় কমিশনারের সিদ্ধান্তে কোনো গরমিল খুঁজে পায়নি। ওদিকে পাটনিখালী সমিতি উল্লেখ করেছে যে জলমহলের দখল তাদের কাছে হস্তান্তর করা হয়েছে, অথচ পাটনিখালী সমিতি এখন পর্যন্ত এমন কোনো কাগজ দেখাতে পারেনি যা তাদের জলমহলের দখলকে প্রমাণ করতে পারে। আদালত নিশ্চিত হন যে পাটনিখালী সমিতি জলমহলের দখল সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়ে আদালতকে বিভ্রান্ত করে স্থগিতাদেশ পেয়েছেন। সবশেষে পাটনিখালী সমিতির এ ধরনের অনুচিত কাজ এবং মূল মামলার কোনো আইনগত ভিত্তি না থাকায় মহামান্য হাইকোর্ট মনে করেন যে তারা এই রিট মামলায় কোনো প্রতিকার পাওয়ার যোগ্যতা রাখে না। তাই মহামান্য হাইকোর্ট রিট মামলাটি খারিজ করে দেন। এখন আসুন এই মামলার শিক্ষণীয় বিষয়গুলো জেনে নেই। টেন্ডারে সর্বোচ্চ দরদাতা হলেই ইজারা পাবার অধিকার সৃষ্টি হয় না। তাই টেন্ডার সাবমিট করার আগে শুধু টাকার অঙ্ক না দেখে আপনি যোগ্য আবেদনকারী কিনা যাচাই করুন, না হলে আপনি আইনত পিছিয়ে পড়তে পারেন। প্রশাসন যদি তদন্ত প্রতিবেদন ও নীতিমালা উপেক্ষা করে সিদ্ধান্ত নেয়, আদালত তা বাতিল করতে পারে। তাই টেন্ডার বা ইজারায় আপনার বিরুদ্ধে যদি সিদ্ধান্ত আসে, তবে সংশ্লিষ্ট ইনকোয়ারি রিপোর্ট এবং নীতিমালার নির্দিষ্ট ধারাগুলি আদৌ বিবেচনা করা হয়েছে কিনা যাচাই করে দেখুন, কারণ এগুলোই আপনার মামলার মূল ভিত্তি হতে পারে। আপিল বিচারাধীন থাকা অবস্থায় চূড়ান্ত কার্যাদেশ জারি করা আইনত প্রশ্নবিদ্ধ। তাই আপনি যদি আপিল করেন, আপিল চলমান আছে কিনা তার লিখিত প্রমাণ রাখুন। সে সময়ের মধ্যে কোনো কার্যাদেশ জারি হলে তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জ করুন, কারণ পেন্ডিং আপিল থাকলে প্রশাসনের হাত বা বাধা থাকে। নীতিমালা অনুযায়ী কমিটি গঠন ও দায়িত্ব বন্টন সঠিক না হলে পুরো সিদ্ধান্ত অবৈধ হতে পারে। তাই টেন্ডার কমিটি বা ব্যবস্থাপনা কমিটির সদস্য তালিকা, মিটিং মিনিটস এই বিষয়গুলো খুঁটিয়ে দেখুন। একজন ব্যক্তি দ্বৈত ভূমিকা পালন করলেই সেটাই সিদ্ধান্ত বাতিলের কারণ হতে পারে। আদালতে কোনো প্রমাণহীন দাবি করলে মামলায় কোনো প্রতিকার পাওয়া যায় না। তাই মামলা করার আগে নিশ্চিত করুন যে আপনার প্রতিটি বক্তব্যের পক্ষে লিখিত প্রমাণ আছে কিনা, কারণ আদালত বিভ্রান্ত হলে মামলায় আপনি হেরে যেতে পারেন। কয়রার জলমহল টেন্ডার মামলায় আদালত স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন, টেন্ডার মানেই শুধু একটা প্রাইস কোটেশন নয়। টেন্ডার মানে নীতিমালা, ন্যায্যতা এবং স্বচ্ছতা। আপনি যদি এই মামলার জায়গায় থাকতেন তাহলে কার পক্ষে থাকতেন? এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আর আইন ও আদালত সংক্রান্ত আরও এমন কন্টেন্ট পেতে লিগ্যাল জাংশনের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।